বাংলাদেশে আমি বলি জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ অংশ নেয়, প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে, প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে। জুলাই গণ অভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে। সহ্য করতে পারেনি মানুষ, আর এত দিনের অ্যাঙ্গার সেটা ভেন্টিলেট করতে দেয় নাই, এটা পরিণত হচ্ছে এটা। জুলাইয়ে যে ফুটেজ দেখলাম আমি আমার সমস্ত বিস্ময় অতিক্রম করে গেছে। নিশ্চিত জেনে সেখানে, নিশ্চিত মৃত্যু জেনে সেখানে মানুষ গেছে, আমাদের ইয়াং জেনারেশন গেছে, চিঠি লিখে দিয়ে গেছে। আবু সাইদের মৃত্যুর ফুটেজ নিজের চোখে দেখে গেছে। নিশ্চিত মৃত্যু জেনে এইভাবে কেন মানুষ দাঁড়িয়েছে, এত মানুষ দাঁড়িয়েছে, এত মানুষ। আপনারা যত ফুটেজ দেখবেন, যত দেখবেন যে কোথা থেকে আসলো এত মানুষ, সাধারণ লেভেলে মানুষ। এত মানুষ কেন অ্যাক্টিভ হলো? এ তো বানানো মানুষটা, রিয়েল মানুষ, রিয়েল মানুষ কেন অ্যাক্টিভ হলো? এই উত্তরটা খোঁজা আমাদের খুব জরুরি। আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি সবসময় কলাম লিখি, চিন্তা করে দেশটি। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ এত যে খেপে গেল, এটাকে আমরা সবাই রিয়ালাইজ করেছি কেন গেল? রিয়ালাইজ করলে আমাদের জাতীয় সংহতি এবং রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র গঠনটা অনেক সহজ হয়ে যেত। যেমন এক নম্বর জিনিস ধরেন আপনার নির্বাচন নিয়ে আমরা সবাই জানি যে এরশাদ নির্বাচনে কারচুপি করেছিল, বিএনপি 1996 নির্বাচনে কারচুপি করেছিল। তো অনেকে হয়তো ভাবতে পারেন আওয়ামী লীগ কারচুপি করেছে, সমস্যা কি? বিএনপি করেছে, জাতীয় পার্টি তো করেছে। 73 ইলেকশন একটু কারচুপি ছিল। আর শেখ হাসিনা কারচুপির মাত্রা যদি দেখেন, আগের সব কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছে। আগে ইলেকশনটা হতো, ইলেকশনে কারচুপি হতো। উনি 2014 সনে ইলেকশন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছে। ইলেকশন হওয়ার আগেই 153টা আসনে ইলেকশন হওয়ার আগে ইলেকশন হয়ে গেছে। ইভেন উইদাউট ইলেকশন দ্য পার্লামেন্ট ওয়াজ ফর্মড, ইভেন বিফোর দ্য ইলেকশন পার্লামেন্ট ওয়াজ ফর্ম। সারা পৃথিবীর ইতিহাসে এরকম ভুতুরে নির্বাচন হয় নাই। আপনাদেরকে আমি কত জায়গায় যে রেফারেন্স খুঁজি, মানুষকে বলি এইরকম ইলেকশন হয়েছে 153টা আসনে, মেজরিটি আসনে আনকনটেস্টেড। তারপরে মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে। তখনও উনি প্রায় শখানেক লোককে হত্যা করেছিলেন। এক বছরে, পরের বছর আন্দোলনে শখানেক লোককে হত্যা করেছিলেন 2014 ইলেকশনের পরে। 2018 সনে আগের রাতে ভোট ব্যালট বাক্স ভরে রাখা। আপনারা জানেন এগুলো মিথ্যা কথা না। পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই। দিনের বেলা করে মারধর করে, আগের রাতে ভরে রাখা। আর 2024 তো ফাতরামির ইলেকশন, আমি আর দামির ইলেকশন। দেখেন পরপর 3টা এরকম জঘন্য নির্বাচন করেছে। এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে? এশিয়াতে হয়তো নর্থ কোরিয়া 2-1টা কান্ট্রি পাবেন, এই উপমহাদেশে কারো আছে? কোনো সামরিক শাসকেরও আছে? এবং মানুষের, আমি সবসময় বলতাম শেষের দিকে বলতে কি, মানুষকে নিয়ে ঠাট্টামাশ করা করে। প্রত্যেকটা মানুষ জানে ইলেকশন হচ্ছে না, তারপরে যা বলতেছে যে এরকম বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। মানুষের তো অডাসিটির সীমা থাকা উচিত, সীমা থাকা উচিত। সব কিছুর মাত্রা থাকে, সব কিছুরই মাত্রা থাকে। ওনারটা ছিল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চতম অপরাধ। পরপর 3বার 15 বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি, 15 বছর। এবং কোনো রকম অনুশোচনা নাই। এমন একটা ছিল যে মিথ্যা যে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে। আমি ওনাকে দেখে, ওনাকে নিয়ে আমার বিস্ময় কখনো শেষ হয় না, জীবনেও শেষ হবে না। মিথ্যা কথা মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, এত অনায়াসে বলতে পারে। এবং শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা নেশনের মধ্যে, এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী জোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল, যারা ওনার সমস্ত মিথ্যা বিশ্বাস করত এবং একইভাবে মিথ্যা কথা বলতো। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে নির্যাতন হয়েছে, সেখানে একটা মাত্রা ছিল। আমি বলি যে আচ্ছা, খালেদা জিয়ার আমলে ক্রস ফায়ার হয়েছে, অন্তত বডিটা খুঁজে পেতেন, 2-3টা প্রশ্নের উত্তর দিতে হইতো। এই প্রশ্ন হন্ট করতো যে আপনারা হত্যা করেছেন। উনি এসে বডি শুদ্ধ গায়েব করে দিল এবং বলতো ওনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে, বা আপনার বউয়ের অত্যাচারে পালিয়েছে। কি পরিমাণ ইত্রামি করতে পারে! ইলিয়াস আলীর পরিবারকে, ইলিয়াসকে হত্যা করে তার পরিবারে তার বাচ্চাকে বলে নিয়ে আদর করে। আমার খালি মনে হয় কি ওনার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত। একটা মানুষ কীভাবে এটা করতে পারে? লুটপাট। আমার তো বাইরের কিছু দেখার দরকার নাই। আমি তো এরশাদ আমলে, বিএনপি আমলে
ওদের ছাত্র নেতাদের লাইফস্টাইল দেখেছি। হ্যাঁ, সেখানে প্রশ্ন তোলার অবকাশ ছিল। আর শেখ হাসিনার আমলে আমারই তো স্টুডেন্ট ছিল, ম্যাক্সিমাম তো ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই তো ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হতো। বিশ্বাস করা যায় না, আপনার মনে হতো সম্রাট আসছে কোনো আর কি, প্রোটোকল। আমি যে গল্প শুনতাম, আপনাদের ঘন্টার পর ঘন্টা গল্প বলতে পারবো। প্রত্যেকটা হল থেকে যখন যেত ছেলেদেরকে মানে কি বলবো, কৃতদাসের মতো করে নিয়ে যেত। এবং ধরেন জহুরুল হল থেকে যারা যেত তারা জহুরুল হলের নেতার নামে স্লোগান দিত। বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো জহুরুল হক থেকে বেশি লোক আসছে নাকি, কম আসলে আবার ওর উপর শাস্তি হতো। খেতে বসছে মানুষ, ঘুমায় আছে, অসুস্থ আছে ছেলেরা, যেখান থেকে বলবে সাথে সাথে উঠে যেতে হবে, টর্চার করে মেরে ফেলতো যেতে না গেলে। এবং আমার নিজের জীবনে দেখা একটা স্মৃতি আছে। আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম। আমাকে একটু গল্পগুলো শোনেন, এগুলি মানে বিশ্বাস করার মতো কিনা। সেখানে ছাত্রলীগের তখন সভাপতি ছিল রাব্বানি, ছিল সাধারণ সম্পাদক, আর সভাপতি ছিল কি নাম মনে আছে আপনাদের, শোভন। আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম। এত বড় একটা অর্থমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে উনার মতো সফল সৎ মন্ত্রী আছে আপনারা বলেন? আজকে আমরা উনার ব্যাট এবং বিভিন্ন সিস্টেমের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে আমাদের অর্থনীতি। পুরা সিলেট শহরে উনার কোনো পোস্টার নাই, সমস্ত জায়গায় শোভনের পোস্টার। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী, শোভনের পোস্টার, কারণ শোভন এখানে আসছে। পুরা সিলেট শহরে কোথাও সাইফুর রহমানের পোস্টার লাগাতে দেয় নাই। প্লেনের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের রানওয়েতে ছাত্রলীগের ছেলেরা চলে আসছে, প্লেনের ভিতর ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, বাসের মধ্যে যেমন ঢুকে এরকম। আমি হতবাক হয়ে গেছি দেখে। আমি তারপর ওর সে লয়ের ছেলে, আমি বললাম কী অবস্থা শোভন, তাকে বলেছে, খুবই লজ্জা পেল। তারপর ছেলেগুলো নেমে গেল, বলে এই তোমরা পরের প্লেনে আসো, মানে পরের বাসে আসো মতো করে, এই তোমরা পরের প্লেনে আসো, এরকম। রানওয়ের ভিতর শত শত ছেলে ঢুকে গেছে একটা ছাত্রলীগের সভাপতিকে বিদায় জানানোর জন্য সিলেট থেকে। আপনি বলেন, আপনার আমি জানি না মানে উত্তর কোরিয়া বা মিয়ানমারের মতো দু একটা দেশ ছাড়া এরকম নজির পৃথিবীর কোথাও আছে নাকি? তাহলে উনাকে নিয়ে কি করতো মানুষ? তারপর মানুষকে টন্টিং করা, আমাদেরকে কথা কথা বলতো। আমার যে কি রাগ লাগতো না, বিদ্যুৎ বন্ধ করে দিব। তারপর একটা কমেন্ট আপনাদের মনে আছে, কিভাবে সহ্য করতো মানুষ এটা, যে আমার বোন আমাকে বলছে তুমি 16 কোটি বাংলাদেশের মানুষকে খাওয়াও, রোহিঙ্গা কয়েকটা খাওয়াইতে পারবে না, এই যে এটা তার বাপের সম্পত্তি, তারা আমাকে খাওয়ায়। আরে আমরা তো ওদের খাওয়াতাম, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে। আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। রাষ্ট্র কনসেপ্টই তো বুঝতো না এই মহিলা। আর জুলাই গণ অভ্যুত্থানকালে কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এতভাবে ক্ষুব্ধ হলো কেন। আমি আবার অন্যভাবেও বিস্মিত হই যে এত মানুষ এতভাবে আরও আগে কেন ক্ষুব্ধ হলো না। আপনি বলেন, পৃথিবীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী স্ত্রী সম্পর্ক, কাকে স্বামী বুঝিয়েছিল? বাংলাদেশকে? চিন্তা করে দেখেন। বলে যে শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত বুঝতে পারবে না। এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত, এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। তারপর আপনার সীমান্ত কিলিং চিন্তা করতে পারেন। অবশ্যই অন্য আমলে সীমান্ত কিলিং হয়েছে, এত তো হয় নাই। আর কিলিংয়ের পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যে এরা গরু চোরাচালানি করতে গিয়ে মারা গেছিল, যায় কেন? অর্থাৎ দোষটা আমাদের, মানে আপনি আমার হত্যা করবেন, এটা দোষ আমার নিজের।